আমরা একটু সরাসরি প্রশ্নে চলে যেতে চাই, যেহেতু আপনাকে পেয়েছে বাংলাদেশের রাজনীতির অন্যতম আপনি আপনার দল স্টেক হোল্ডার্স। আমরা একটু সামনে নির্বাচন, আমরা নির্বাচন নিয়েই কথা বলি। আপনার কি মনে হয় কেমন হবে এই নির্বাচন, সামনে নির্বাচনটি? নির্বাচন কেমন হবে এটা আমাদের মধ্যে আশঙ্কা আছে। যদিও আমাদের চিফ অ্যাডভাইজার বলছেন যে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন দেবেন, কিন্তু লক্ষণ আমি দেখতে পাচ্ছি না। কারণ নির্বাচন কথায় তো শ্রেষ্ঠ হবে না, এটা কাজে হতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও কাম্যমানে আসেনি। তারপরে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিহেভিয়ারটা এখনও আমার মনে করছি না। আমরা এবার আশঙ্কা করছি আমরা নির্বাচনে নিরাপদ থাকবে কি না, ভোটাররা অবাধে ভোট দিতে পারবেন কি না, প্রার্থীরা অবাধে নিরাপত্তা সহকারে তারা কাজ করতে পারবেন কি না, এবার আশঙ্কা আমাদের আছে। তো আমরা আশাবাদী যদি এগুলো খেয়াল করা হয় এবং যদি রাজনৈতিক পার্টিগুলো, বিশেষ করে বড় পার্টিগুলো যদি সবাই চেষ্টা করে ভালো নির্বাচন করার জন্য, তাহলে নির্বাচন ভালো হবে আশা করছি আমরা। নির্বাচন কেমন হবে এটি নিয়ে আপনার সংশয় আছে, কিন্তু নির্বাচন হবে কি হবে না এটি নিয়ে কি আপনার সংশয় আছে? এটি নিয়ে আমার সংশয় নেই পক্ষে। আপনি কি মনে করছেন নির্বাচন হবে? সেটি মনে করছেন? না হওয়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। কিন্তু আজকেই তো জনাব ডক্টর আহমেদ আব্দুল কাদের আজকে বলতে বিগত কয়েকদিন ধরেই তো রাজনীতিতে একটি বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে যে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে এই দাবি না মানলে গণভোট যদি নির্বাচনের আগে দেওয়া না হয় তাহলে তারা সংশয় প্রকাশ করেছেন। আপনার কি মনে হয় এটি কোনো বার্তা দিচ্ছে? আমার মনে হয় নির্বাচন না হওয়ার কোনো বার্তা দিচ্ছে না। বার্তাটা হচ্ছে আমরা চাচ্ছি যে জিনিসটা জামাত ইসলামী আমরা অনেক দলই চাচ্ছি জাতীয় সনদকে কার্যকর করা শুরু করে দেওয়া। তার প্রথম স্টেপ হচ্ছে একটি আদেশের মাধ্যমে এ ঘোষণা করা, পরবর্তীতে এবং এটি নির্বাচন আগে হলে বাঞ্ছিত আমরা মনে করি গণভোটের ব্যবস্থা করা এবং আদেশ অন্তর্ভুক্ত রাখতে হবে আগামী সংসদের কিছু সময় যাতে তারা গাঠনিক ক্ষমতা লাভ করতে পারে বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে কাজ করতে পারে, এটা আমরা দাবি করছি। এবার আদেশ যদি এভাবে করা হয় তাহলে আমরা মনে করব এটা হচ্ছে। জি, যদি গণভোট আগে দেওয়া না, আপনাদের দাবি, আপনারা তো 8 দলে জামাত সহ 8টি দল যারা যুগপৎ আন্দোলন করছেন এই মুহূর্তে, এবং আপনারা 11ই নভেম্বরের মধ্যে দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে বলছেন। তাহলে আজকেও আমরা দেখেছি যে জামাতের পক্ষ থেকে 8 দলের পক্ষ থেকে বলা হয়েছে তারা সিনারিও অন্য ধরনের হয়ে যেতে পারে। তো কেমন হবে সিনারিও যদি না মানা হয়? না মানা হয় এটা তো হাইপোথেটিক্যাল কথা। আমরা আশা করছি আগামী আমি যে এখানে আসতে দেখতে পেলাম, আমি নিশ্চিত হচ্ছি না এই মুহূর্তে, যে প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন আগামী 10 তারিখের মধ্যেই এবং তিনি তাই ঘোষণা করবেন। যে আপনি নিশ্চয়ই জানেন যে আজকে আপনাদের 8 দলের পক্ষ থেকে জামাতের নায়েবে আমি ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, উনি বিএনপির মহাসচিবকে ফোন করেছেন এবং টেবিলে বসার জন্য আহ্বান জানিয়েছেন। তো এই যে বসার আমন্ত্রণ জানিয়েছেন, এটা কি এক ধরনের দায়িত্ববোধ থেকে নির্বাচনকে অনিশ্চয়তা কাটানোর জন্য, না নির্বাচনকে আরও শঙ্কা তৈরি করছে এটি? না, শঙ্কা তো এর কারণে মনে করি, কারণ যেহেতু আপনারা জানেন যে গত সপ্তাহে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা একটা ইতে আসেন, সমঝোতায় আসেন। ক্লিয়ার করে বলছে তারা নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট হতে দেবে না। আজকেই মির্জা ফখরুল ঠিক আছে, এখন হতে দেবে না কথাটা তো, আর আমরা পাল্টা বলছি যে আমরা এর বাইরে যে 1 তারিখ হয়ে দেবো না আমরা। তো এটা তো অতটা তৈরি হয়ে গেল। অতটা তৈরি যদি আমরা বন্ধ করতে চাই সমঝোতা অবশ্যই করতে হবে। এই জন্যই তাহের ভাই যেটা আহ্বান জানিয়েছেন, এটা আমাদেরও বক্তব্য এটাই যে রাজনৈতিক দলগুলো বা প্রধান
দলগুলো মিলে যাতে একটা সমাধান বের করতে পারে, যাতে অচলাবস্থা সৃষ্টি না হয়, নির্বাচনকে যাতে এফেক্ট না করে। এটা সবার স্বার্থে প্রয়োজন, কিন্তু বিএনপির স্বার্থ প্রয়োজন, আমাদের স্বার্থ প্রয়োজন। যে ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাব এই গণভোট নিয়ে বিশেষ করে অথবা সংবিধান সংস্কার নিয়ে বা জুলাই সনদকে বাস্তবায়ন নিয়ে, সেক্ষেত্রে বিএনপির একটা অভিযোগ রয়েছে ঐক্যমত্য কমিশন যে তারা প্রতারণা করেছে। আপনার দৃষ্টিতে কেমন প্রতারণা করেছে? আমার কথা ক্লিয়ার না, ফখরুল সাহেব বলেছেন, কিন্তু কেন বলেছেন আমার কাছে পরিষ্কার না। নিঃসন্দেহে সত্য কথা যে কিছু বিষয়ে তারা অমত করেছে, দ্বিমত করেছে। বিএনপি ডিসেন্ট দিয়েছে এবং আরও কোনো দল কোনোভাবে ডিসেন্ট দিয়েছে। নোট অফ ডিসেন্ট মানে কি বোঝায় না যে আমি একমত মানি না, আমি একমত না, একটা সিদ্ধান্ত হয়ে যাচ্ছে, মেজরিটি করছে, তো আমি মনে করি যে আমার দায়িত্বের দিক থেকে আমি বললাম আমি একমত না, আপনারা করে নেন, আপত্তি নেই, আমি একমত না। কিন্তু যখন বিএনপি ক্ষমতায় চলে এসছে, তখন এই নোট অফ ডিসেন্ট এটার উপর ডিপেন্ড করে তারা যখন এই সংস্কারগুলো যদি না করে, তাহলে তো আপনাদের সাথে একটা বড় ধরনের আমরা চাচ্ছি, তো এই কারণেই চাচ্ছি আমরা জাতীয় সনদকে বাস্তবায়ন শুরু করতে হবে এবং জাতীয় সনদ আদেশের মাধ্যমে এটা শুরু করতে হবে। তাদের অভিযোগটা হচ্ছে আদেশের মাধ্যমে, যে আদেশের প্রস্তাব করা হয়েছে এখানে নোট অফ ডিসেন্টকে বাদ দিয়ে করা হয়েছে। এখন দুনিয়ার ইতিহাসে নোট অফ ডিসেন্ট মানে এই যে না রাখলে পরে আমরা একসাথে নাই, এটা বোঝাচ্ছে না। তো দ্বিমত তারা করেছে, কিন্তু এটা তো নোট অফ ডিসেন্ট মানে এই নয় যে আমি একসাথে নাই। দেখা গেলো 20-30টা দলের মধ্যে 25টা দলই একমত এক বিষয়ে, এমনকি 28টা দল একমত হয়েছে অনেক বিষয় আছে। এখানে আমি বললাম আমার একটু নোট ডিসেন্ট আছে, তাহলে যখন সিদ্ধান্ত গ্রহণ করতে মনে রাখতে হবে 100% একমত কোথাও হওয়া যায় না, মিনিমাম ঐক্যমত হতে হয়। মিনিমাম ঐক্যমত হচ্ছে মেজরিটি এটাকে সমর্থন করতে হবে, যত বেশি মেজরিটি হবে এটা তত বেশি শক্তিশালী হবে। এবং আমাদের নোট অফ ডিসেন্ট যেগুলো দেওয়া হয়েছে বেশিরভাগ দলই একমত, কিছু দল, 2-1টি দল, কোথাও বিএনপি দ্বিমত করেছে, আর কেউ দ্বিমত করে না, এমন ঘটনা আছে। কোথাও বিএনপির সঙ্গে তার সমান দলগুলো দ্বিমত করেছে, কোথাও বাম মধ্যে দ্বিমত করেছে। কাজে এইটা করতেই পারে, এটাকে আমরা বড় করে দেখছি না, কিন্তু মেজরিটি সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আমরা একমত। আপনার দল বা আপনারা এই যে সংবিধান সংস্কার সহ যে সংবিধানের যে 48টি অনুচ্ছেদের পরিবর্তনের যে প্রস্তাব করা হয়েছে, এর ভিতরে আপনার দল কতটাকে একমত এবং নোট অফ ডিসেন্ট দিয়েছে? আমরা কোনো নোট অফ ডিসেন্ট নেই। তারপরে আপনারা চাচ্ছেন যে সকল যে প্রস্তাবগুলো আনা হয়েছে আমরা চাই এটা সকল প্রস্তাব গৃহীত হোক, দেশের স্বার্থে প্রয়োজন এটা। কিন্তু কারণ যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে এগুলো দেশের স্বার্থ কত জড়িত জানি না, দলীয় স্বার্থ জড়িত থাকতে পারে। আর যেগুলো একমত হয়েছি আমরা, তারা প্রধানমন্ত্রী 2বার থাকতে পারবে না, সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছেন। পিএস এর নিয়োগ, প্রথম কথা হচ্ছে এই 2বার থাকতে পারে, তাদের একত্রিত হয়তো তাদের রাজ্যটা একত্রিত হয়তো আসে 2বার থাকতে পারবে না, এটা তাদেরই দাবি। তো রিসেন্ট দিচ্ছে কোথায় তারা বলছে প্রস্তাব আসছিল যে একসাথে প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি দলের পদে থাকতে পারবেন না। তো এটা সমস্যাটা কোথায়? আমি তো কোনো সময় দেখি না, পৃথিবীর বহু দেশে এরকম ঘটনা আছে, এমন খুদ আমেরিকাতে ঘটনা আছে, দলের প্রধান তো প্রেসিডেন্ট হয় না। এদিন এটা কোনো সমস্যা মনে করি না, এটা হয়তো তারা মনে করে তাদের প্রধানমন্ত্রী দলের প্রেসিডেন্ট, তাহলে সুবিধা হবে, দলের সুবিধা হবে, এটা তাদের দলের সুবিধা হবে, দেশের সুবিধা হবে বলে মনে করি না আমি। দেশের সুবিধা হবে এটাই যে প্রধানমন্ত্রী পাবলিক সার্ভেন্ট হয়ে যাওয়ার পর দলীয় প্রধানের থাকতে পারবে, তখন দলীয় প্রধান হলে দলের তাকে সার্ভ করতে হয়। এটাই মনে করি দেশের স্বার্থে লাভ হবে না, বড় কিছু ক্ষতি হয় অনেক ক্ষেত্রে। দলের দাবি দেওয়া তাকে বিশ্বাস করতে হয়। যেখানে দেশের মানুষ তাকে প্রধানমন্ত্রী বানিয়েছে, তখন তার কাজ হচ্ছে দেশের মানুষকে দলপন্থী নির্বিশেষে দলের স্বার্থের বাইরে গিয়ে সব মানুষের স্বার্থ রক্ষা করার চেষ্টা করা। এবং এটা সবচেয়ে উত্তম হবে যদি তিনি দলে কোনো পথ ছেড়ে দেন। দলে অন্যরা চালাক, অসুবিধা নেই, কিন্তু দেশের প্রধানমন্ত্রী হিসেবে তার দেশের স্বার্থ রক্ষা করার জন্য তিনি থাকা উচিত, তার কোনো পদ না থাকা উচিত। অনেক ধন্যবাদ ডক্টর আহমেদ আব্দুল কাদের।